শ্রবণ শক্তি হারিয়ে ফেলাটা যতটা কষ্টের, শ্রবণ শক্তি হারিয়ে ফিরে পাওয়াটা তার চেয়েও বেশি কষ্টের। যে মানুষটিকে জন্মগতভাবেই বধির হতে দেখেছি, সেই মানুষটিকে ততটা অসহায় মনে হয়নি যতটা অসহায় মনে হয়েছে হঠাৎ বধির হয়ে যাওয়া কোনো সুস্থ মানুষকে দেখে। হয়তো জন্মগতভাবে বধির মানুষটি কখনো ফিলই করেনি যে এটা তার কোনো প্রতিবন্ধকতা। হয়তো তার মনের মাঝে শব্দের কোনো অনুভূতিই নেই। সে নিজেকে মানিয়ে নেয় জন্ম থেকেই। সাইন ল্যাঙ্গুয়েজকে সে মনের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে বেছে নেয়। কিন্তু যেই মানুষটির কানে অলরেডি শব্দের ছোঁয়া লেগে গেছে, যার মনে অবিরত শব্দের খেলা করছে, সে মানুষটি স্বাভাবিকভাবে চাইবে যে কোনো মূল্যে আবার তার হারানো শ্রবণ শক্তি ফিরে পেতে। কিন্তু তার জন্য তাকে কী পরিমাণ স্ট্রাগলস করতে হতে পারে আর তার শেষ পরিণতি কী হতে পারে তা জানতে হলে দেখতে হবে সাউন্ড অফ মেটাল মুভিটি। মুভিটি মুক্তি পেয়েছে 2019-এ। মুভিটির IMDb রেটিং 7.8 আউট অফ 10। আর মুভিটি এখন পর্যন্ত 2টি অস্কার পুরস্কার লাভ করেছে। এতেই বোঝা যাচ্ছে মুভিটি কতটা স্পেশাল। মুভিটি শুরু হয় একটি কনসার্টের সিন দিয়ে। সেখানে ড্রামার হচ্ছে রুবেন আর তার গার্লফ্রেন্ড লু হচ্ছে ভোকালিস্ট। তারা ব্ল্যাক গ্যামন নামের একটি ব্র্যান্ড চালায়। এটিই তাদের একমাত্র আর্নিংয়ের মাধ্যম, তাই এর জন্য তাদের ডেডিকেশনটাও অন্য লেভেলের। সেখানে রুবেনের ড্রাম বাজানো দেখেই বোঝা যায় যে সে এটার জন্য কতটা ডেডিকেটেড আর এই বিষয়ে সে কতটা স্কিলফুল। কনসার্টটিতে তাদের পারফরমেন্স ছিল দেখার মতো। অনেক লাউড সাউন্ড ক্রিয়েট হয়েছিল লুয়ের ভয়েস আর রুবেনের ড্রামসের কম্বিনেশনে, তাই দর্শকরাও তাদের পারফরমেন্সকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। এরপর পরদিন সকালের একটা সিন দেখানো হয়। সেখানে রুবেনকে ব্রেকফাস্ট রেডি করতে দেখা যায়। সে কিছু মর্নিং এক্সারসাইজও করে নেয়। রুবেন আর তার গার্লফ্রেন্ড একটা আরবিতে থাকে। তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। আরবিতে চড়েই তারা সমগ্র USA ঘুরে বেড়ায় আর বিভিন্ন জায়গায় কনসার্ট করে, কিন্তু তাও তারা অনেক হ্যাপি লাইফ লিড করে। তারা আরবির মধ্যেই মিউজিক প্লে করে একসাথে ডান্স করে এনজয় করছিল। এর কিছুক্ষণ পর তারা তাদের নতুন কনসার্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে গিয়ে তারা তাদের ব্যান্ডের কিছু টি-শার্ট ডিসপ্লে করে সেল করার জন্য। আরও অনেক ব্যান্ডের টি-শার্টও ডিসপ্লেতে রাখা হয়েছিল। রুবেন সেখানে হঠাৎই কানে কিছুটা প্রবলেম ফেস করছিল। মাঝে মাঝে সে কোনো সাউন্ডই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল না, আবার মাঝে মাঝে তা ঠিক হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তাদের কনসার্টও শুরু হয়ে যায়। রুবেন সেখানে অনেক লাউডলি ড্রামস বাজাতে শুরু করে। সেখানেও তার হিয়ারিং প্রবলেম শুরু হয়। তার ড্রামসের সাউন্ডও সে তার কানে অনেক আস্তে আস্তে শুনতে পাচ্ছিল, তাই সে আরও জোরে বাজানোর চেষ্টা করে, কিন্তু তাও খুব একটা লাউড সাউন্ড পাচ্ছিল না। পরদিন সকালে রুবেনকে এইসব নিয়ে অনেক চিন্তিত দেখা যায়। সে তখনও কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল না, এমনকি ব্লেন্ডার ও শাওয়ারের শব্দও তার কানে আসছিল না। তাই সে একটি ফার্মেসিতে যায়। কিছু না শুনতে পাওয়ার কারণে সে সেখানকার ফার্মাসিস্টের সাথেও ঠিকভাবে কমিউনিকেট করতে পারছিল না। ফার্মাসিস্ট তখন একটি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে তাকে ইমিডিয়েটলি ডক্টরের সাথে মিট করার ব্যবস্থা করে দেয়। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর তার কিছু সাউন্ড টেস্ট করে নেয়। ডক্টর রুবেনকে কিছু ওয়ার্ড বলে আর তাকে সেগুলো রিপিট করতে বলে, কিন্তু রুবেন 70 থেকে 80% শব্দই ভুলভাবে রিপিট করছিল। ডক্টর রুবেনকে বলেন যে তার ডান কানের শ্রবণ শক্তি কেবল 28% অবশিষ্ট রয়েছে আর বাম কানে রয়েছে মাত্র 24%। ডক্টরের কাছে এটা মোটেও ভালো লক্ষণ মনে হয়নি। তার মতে রুবেন যতটুকু শ্রবণ শক্তি হারিয়েছে তার ফিরে পাওয়া পসিবল না, আর যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে তাও যদি ধরে রাখতে না পারে তবে সে শীঘ্রই পুরোপুরি বধির হয়ে যাবে। তাই ডক্টর তাকে লাউড নয়েজ থেকে দূরে থাকার পরামর্শ দেয় আর তারা কয়েকদিনের মধ্যে কিছু টেস্ট করে তার প্রবলেমগুলো খুঁজে বের করে তার ট্রিটমেন্ট করার চেষ্টা করবে বলে জানায়। ডক্টর বলেন সম্পূর্ণভাবে বধির হয়ে গেলে তার অন্য একটি ট্রিটমেন্ট রেকমেন্ড করবে, তা হচ্ছে ইমপ্লান্ট, যার মাধ্যমে সে তার প্রতিবন্ধকতাটা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু তা অনেক কস্টলি, যাতে ব্যয় হতে পারে $40,000 থেকে $80,000 মতো। আর এই ব্যয়ভারটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিও বহন করবে না। কিন্তু এর পরের সিনেই ডক্টরের নিষেধ থাকা সত্ত্বেও রুবেনকে আবার একটি কনসার্টে পারফর্ম করতে দেখা যায়। লু তখনও তার প্রবলেম সম্পর্কে জানতো না। সেখানে রুবেনের শ্রবণ শক্তি আরও কমতে থাকে। অবস্থা আরও খারাপ হতে থাকলে সে স্টেজ থেকে বের হয়ে যায়।
রুবেন ততক্ষণে তার সম্পূর্ণ শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। তখন সে লুয়ের কাছে বিষয়টি শেয়ার করে। তার কানের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে লুকে কাগজে লিখে তার সাথে কমিউনিকেট করতে হচ্ছিল। তাদের এখনও একটি কনসার্ট বুক করা আছে। রুবেন চাচ্ছিল কনসার্ট চালিয়ে যেতে, কারণ এটাই তাদের একমাত্র আর্নিং ওয়ে। কিন্তু লুয়ের কাছে এই সিচুয়েশনে কনসার্ট করা সেফ মনে হচ্ছিল না। ওদিকে রুবেন প্ল্যান করছিল ইমপ্লান্ট করার, যার জন্য তার $40,000 থেকে $80,000 প্রয়োজন। তাই সে চাচ্ছিল কনসার্ট করে কিছু টাকা ম্যানেজ করতে। রুবেন সবকিছু নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। এরপর লু তাদের এক পরিচিত লোক হেক্টরের কাছে কল দিয়ে এর কিছু সলিউশন চায়। হেক্টর তাদেরকে জো নামের একটি লোকের সাথে মিট করতে বলে, যে তাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। তাই তারা তাদের আরভি নিয়ে জোয়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। জো কানে শুনতে পায় না, কিন্তু সে লিপস রিড করতে পারে, তার মানে সে ঠোঁটের ভাষা বুঝে। তাই তার কারোর সাথে কমিউনিকেট করতে কোনো প্রবলেম ফেস করতে হয় না। জোয়ের সাথে মিট করলে জো লুকে একা রেখে রুবেনকে প্রাইভেটলি কথা বলার জন্য তার সাথে নিয়ে যায়। রুমে গিয়ে জো নিজেকে একটি ডিভাইসের সাথে কানেক্ট করে, যে ডিভাইসটির ফলে তার কথাগুলো অটোমেটিকলি কম্পিউটার স্ক্রিনে লেখা হয়ে যাবে, আর রুবেনও সহজে তার কথাগুলো বুঝতে পারবে। এতে তাদের কমিউনিকেশনটাও অনেক ভালো হবে। জো প্রথমে রুবেনকে সে কখনো কোনো ড্রাগস নিয়েছে কিনা তা আস্ক করে। রুবেন বলে যে সে 4 বছর আগে সব ধরনের ড্রাগসই নিত, বিশেষ করে হেরোইন, কিন্তু গত 4 বছরে সে কোনো ড্রাগসই নেয়নি। যদিও লাস্ট কিছুদিন ধরে তার আবারও ড্রাগস নেওয়ার ইচ্ছে তৈরি হয়েছে। জো বলে সে নিজেও অ্যালকোহলিক ছিল। ভিয়েতনামের এক যুদ্ধে তার পাশে বোমা বিস্ফোরণের ফলে সে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। এর কিছুদিন পর তার স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সেটা বধির হওয়ার কারণে না, তার অ্যালকোহলিক হয়ে পড়ার কারণে। সে তাকে এটাই বোঝাতে চাচ্ছিল যে ড্রাগস নেওয়া কোনো সমাধান নয়। জো তখন রুবেনকে তার প্ল্যানের ব্যাপারে আস্ক করলে রুবেন ইমপ্লান্ট করবে বলে তাকে জানায়। জো জানে যে এটা কতটা কস্টলি। জো রুবেনকে তাদের কমিউনিটির ব্যাপারেও জানায়। সে বলে যে এটা একটি ডিপ কমিউনিটি, এখানে তারা একে অপরের জন্য কাজ করে। অনেক বধির মানুষই তাদের এই কমিউনিটি থেকে অনেক উপকৃত হয়েছে, আর তারা এখানে মনের সলিউশন বের করে, কানের নয়। এরপর লুকেও সেখানে ডেকে আনা হয়। জো বলে তার মতে রুবেনকে তাদের সাথে থেকে যাওয়া উচিত। এখানে থেকে সে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবে, যার মাধ্যমে সে সহজে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। আর যেহেতু এর জন্য কোনো কিছু পে করতে হবে না, তাই রুবেনেরও বিষয়টিতে ইন্টারেস্ট হচ্ছিল। কিন্তু জোয়ের একটা শর্ত ছিল, তা হলো রুবেনকে একাই সেখানে থাকতে হবে। সে বলে যে এখানে যারা থাকে তারা বহির্বিশ্বের থেকে পুরোপুরি আলাদা। বাইরের মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ থাকে না, এমনকি এখানে কোনো ফোনও ইউজ করা যায় না। এইসব শুনে রুবেন বিষয়টিতে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সে লুকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা আবার তাদের আরভিতে ফিরে যায়। সেখানে রুবেন লুকে আবার কনসার্ট শুরু করবে বলে জানায়। সে ভাবছিল এইসব করে টাকা ম্যানেজ হলে সার্জারিটা করিয়ে নেবে। লু তখন তাকে সাপোর্ট দেয়, কিন্তু সকালে দেখা যায় যে রুবেন আরও ফ্রাস্ট্রেটেড হয়ে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ভাঙতে শুরু করেছে। এইসব দেখে লু বুঝে যায় যে আগে তার মানসিক স্থিরতা দরকার। তাই সে রুবেনকে জয়ের ডিপ কমিউনিটিতে ফিরে যেতে বলে, কিন্তু রুবেন কিছুতেই লুকে ছাড়া থাকতে পারবে না। লু তখন তাকে বলে যে সে যদি নিজেকে কষ্ট দেয় তবে সেই কষ্টটা সেও পাবে। তার এখন জয়ের হেল্প প্রয়োজন। সেখান থেকে ফিরে আসলে তারা আবার একসাথে থাকতে পারবে। সেই পর্যন্ত সে তার জন্য ওয়েট করবে। রুবেন তখন তাকে নিয়মিত মেইল করতে বলে। লু তাকে সেই প্রমিস করে সেখান থেকে চলে যায়। এরপর রুবেন জোয়ের ডিপ কমিউনিটিতে ফিরে যায়। জো প্রথমে তার থেকে তার গাড়ির চাবি আর মোবাইল নিয়ে যায়। তারপর সেখানকার অন্যান্য মেম্বারদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। সেখানে সবাই সবার সাথে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেশ ভালোভাবেই কমিউনিকেট করতে পারছিল, কিন্তু রুবেন তাদের কোনো ভাষাই বুঝতে পারছিল না। তাই সে কিছুটা হতাশ ছিল। সে বেশিরভাগ সময়ই একা চুপচাপ বসে থাকত। কিছুদিন পর রুবেনকে একটি সাইন ল্যাঙ্গুয়েজ ক্লাসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজে সে ততটা তৃপ্তি পাচ্ছিল না যতটা সে কথা শুনে পেত।
একদিন রুবেন সবার অগোচরে জোয়ের অফিসে গিয়ে কম্পিউটারে লুয়ের মেইল চেক করে। লু তাকে অলরেডি একটা মেইল করেছে। লু জানতে পেরেছে যে রুবেন এখানে অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছে। সে চায় রুবেন নিজের জন্য না হলেও তার জন্য অন্তত এভাবে সাহসিকতার সাথে তার এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করুক। মেইলের সাথে লুয়ের একটা অ্যাটাচড পিকচারও ছিল। মেইলটি পাওয়ার পর রুবেন কিছুটা ইন্সপায়ার্ড হয়। সে ফাইট করার একটা স্পিরিট খুঁজে পায়। প্লেসটির সাথেও সে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। একদিন জো রুবেনকে একটা অ্যাসাইনমেন্ট দেয়। সেটি হচ্ছে প্রতিদিন একটি রুমে বসে তার মনের মাঝে যা আসে তা একটি খাতায় লেখা। সেটা যে কোনো কিছুই হতে পারে। হ্যান্ডরাইটিং বা স্পেলিং কোনো ম্যাটার না। তার কাজ হচ্ছে শুধু লেখা। জো বলে সে নিজেও অনেক বছর ধরে এভাবে লিখে আসছে। সে এখনও লিখছে। এটা তাকে মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকতে সাহায্য করেছে। কিন্তু দেখা যায় যে রুবেন কিছুতেই কোনো কিছু লিখতে পারছিল না। সে লেখার মতো কিছু ভেবেই পাচ্ছিল না। সে বুঝতে পারছিল না কি দিয়ে শুরু করবে। তার কাছে কাজটা স্টুপিডের মতো মনে হচ্ছিল। তখন তার ফ্রাস্ট্রেশনটা আরও বেড়ে যায়। রুবেন ড্রাম বাজানোটাকে এখনও মিস করে। তাই সে যা পায় তাই বাজিয়ে কিছুটা স্যাটিসফ্যাকশন নেওয়ার চেষ্টা করে। একটা সময়ে গিয়ে ডিপ কমিউনিটির বাচ্চাদের সাথেও রুবেনের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সে তাদের সাথে বিভিন্ন খেলাধুলা করে টাইম পাস করতে শুরু করে। আস্তে আস্তে সে সাইন ল্যাঙ্গুয়েজও পুরোপুরি শিখে ফেলে। তাই তারা সবার সাথে কমিউনিকেট করতে প্রবলেম ফেস করতে হচ্ছে না। সেও সবার সাথে এনজয় করতে শুরু করে। সে খাতায় তার মনের মধ্যে যা আসে সেটাও লিখতে শুরু করে। এরপর রুবেন সেখানকার বাচ্চাদের ড্রাম বাজানো শেখায়। তার ভালো কিছু ফ্রেন্ডসও হয়ে যায়। একদিন জো রুবেনকে বলে যে সে এখানকার মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে চাইলে সে এখানেই থেকে যেতে পারে। এখানে বাচ্চাদের পড়াতে পারে, নয়তো তার সাথে মিলে কাজ করতে পারে। চাইলে দুটোই করতে পারে। তাকে এর জন্য পেও করা হবে। জো রুবেনকে বিষয়টি ভেবে দেখতে বলে, কিন্তু রুবেন কোনো ইনস্ট্যান্ট ডিসিশনে নিতে পারেনি। এরপর দেখা যায় রুবেন আবার সবার অগোচরে জোয়ের অফিস রুমে যায়। সেখানে সে অনলাইনে লুয়ের একটা ভিডিও দেখতে পায়, যেখানে দেখা যায় যে লু একটা কনসার্টে পারফর্ম করছে। লুকে একা পারফর্ম করতে দেখে রুবেনের মনে হচ্ছিল যে তারও লুয়ের সাথে জয়েন করা উচিত। এরপর সে তার আরবিতে গিয়ে আবার ড্রাম বাজানো প্র্যাকটিস করতে শুরু করে। সে ইমপ্লান্ট করার চিন্তা ভাবনা করছিল। তাই সে তার সব এক্সপেন্সিভ জিনিসগুলো বিক্রি করে দিবে বলে ডিসাইড করে। ডিপ কমিউনিটিতে থাকা তার এক ফ্রেন্ড তাকে সেগুলো সেল করতে সাহায্য করে। সে তার আরভিও সেল করে দিবে বলে ভাবছে। তার জন্য সে ক্লায়েন্টও পেয়ে যায়। কিন্তু তিনি তাকে তার আরবিটির জন্য কেবল $26,000 পে করতে পারবেন বলে জানান। যদিও এটা কিছুটা কম হয়ে যায়, তাও রুবেন তার কাছে এই দামে গাড়িটি বিক্রি করতে রাজি হয়ে যায়। তবে এর জন্য রুবেন তাকে একটি শর্তও দেয়। শর্তটি হচ্ছে সে 8 সপ্তাহ পর গাড়িটি আবার তার কাছ থেকে কিনে নিবে। তবে গাড়িটি তখনও সেম কন্ডিশনেই থাকতে হবে। সব এখন যেই রকম আছে ঠিক ওই রকমই। সে তখন তাকে $26,000 থেকেও 10% বেশি পে করে গাড়িটি কিনে নিবে। লোকটিও রুবেনের শর্তে রাজি হয় আর তার আরবি নিয়ে চলে যায়। এরপর রুবেন ইমপ্লান্ট করার জন্য ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টের টাইম ঠিক করে নেয়। সে কাউকে কিছু না বলে একটা টিস্যু পেপারে জোকে উদ্দেশ্য করে সে শীঘ্রই ফিরে আসবে লিখে সেখান থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখা যায় ডক্টর রুবেনের সার্জারি করতে শুরু করেছে। সার্জারি আর ইমপ্লান্টের কাজ সম্পন্ন হলে ডক্টর রুবেনকে আবার 4 সপ্তাহ পর তাদের সাথে মিট করতে বলে, কারণ তার সাউন্ড সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে 4 সপ্তাহ পর। তখন সে সব শুনতে পাবে। সার্জারি শেষে রুবেন আবার জোয়ের কাছে ফিরে যায়। রুবেন তাকে তার সার্জারির বিষয়টি জানায়। সে বলে যে এর জন্য সে তার আরভি বিক্রি করে দিয়েছে। সে আরভিটি আবার কিনে নেওয়ার জন্য জোয়ের কাছ থেকে কিছু টাকা ধার চায়, যা সে কিছুদিনের মধ্যেই আবার ফেরত দিয়ে দিবে। কিন্তু জো রুবেনের সার্জারির বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট না, কারণ তার মতে ডিপনেসটা ফিক্স করার মতো কোনো বিষয় না। তাদের কমিউনিটির মানুষ এটাকে কোনো প্রতিবন্ধকতা হিসেবেই মনে করে না। এটা কোনো রোগ না যে এটা ট্রিটমেন্ট প্রয়োজন। জোয়ের মতে রুবেন অ্যাডিক্টেড মানুষের মতো কাজ করেছে। রুবেন চাচ্ছিল সাউন্ড সিস্টেম অ্যাক্টিভেশনের আগ পর্যন্ত 3-4 সপ্তাহ তাদের সাথেই থেকে যেতে, কিন্তু জো তাকে আজই সেখান থেকে চলে যেতে বলে।
কারণ তাকে দেখে এখানকার বাকিরাও এটাকে প্রতিবন্ধকতা হিসেবে ভাবতে শুরু করবে। এটা তাদের বিশ্বাসকে নষ্ট করবে। তাই রুবেনকে বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে যেতে হয়। সে 4 সপ্তাহের জন্য একটা হোটেলে ওঠে। আর এই 4 সপ্তাহে প্রতিটি দিন তার কাছে এক একটা সপ্তাহের মতো ছিল। তাকে সারাক্ষণ বিভিন্ন চিন্তায় ডুবে থাকতে দেখা যায়। 4 সপ্তাহ পর সে সিস্টেম অ্যাক্টিভেশনের জন্য আবার ডক্টরের কাছে যায়। ডক্টর সাউন্ড অ্যাক্টিভেট করার পর প্রথম সাউন্ড শুনে সে অনেক খুশি হয়, যদিও সাউন্ডটি অনেক উইয়ার্ড ছিল, অনেকটা রোবোটিক টাইপের সাউন্ড, যা মোটেও ন্যাচারাল না। আর অনেক সারাউন্ডিং নয়েজও আসছিল। ডক্টর তখন তা যতটুকু সম্ভব অ্যাডজাস্টমেন্ট করে দেয়, কিন্তু সাউন্ডের খুব একটা পরিবর্তন হয়নি। ডক্টর বলেন সাউন্ডটা মেশিনে কনভার্ট হয়ে আসে, তাই সাউন্ডটা এমনই আসবে, তাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ডক্টর আশা করছিলেন সে আস্তে আস্তে এই সাউন্ডের সাথে মানিয়ে নিতে পারবে। রুবেন এইসবের পর আরও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সে ভেবেছিল সে হয়তো সব আগের মতোই শুনতে পাবে, কিন্তু বিভিন্ন নয়েজকে সাথে নিয়েই তাকে চলতে হচ্ছিল। এরপর রুবেন লুয়ের বাসায় যায়। সেখানে তার সাথে লুয়ের বাবার দেখা হয়। লু তখন বাসায় ছিল না। লুয়ের বাবা তাকে বলেন যে প্রথম তিনি রুবেনকে খুব একটা পছন্দ করতেন না, কারণ তিনি মনে করতেন রুবেন তার মেয়েকে তার থেকে চুরি করে নিয়েছে। কিন্তু এখন তিনি বুঝতে পারেন যে রুবেন লুয়ের অনেক কেয়ার করে, তাই তিনি রুবেনকে ধন্যবাদও জানান। এরপর রুবেন লুয়ের রুমে গিয়ে কিছুটা রেস্ট নেয়। এর কিছুক্ষণ পর লুও ফিরে আসে। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। রুবেন সব সাউন্ড পুরোপুরি লাউড ও ক্লিয়ার শুনতে পাচ্ছে শুনে লুয়ের হ্যাপিনেস আরও বেড়ে যায়, যদিও রুবেন তাকে মিথ্যা বলেছিল। আজ লুয়ের বাবার বার্থডে, তাই তাদের বাড়িতে একটা পার্টি আছে। রুবেন নয়েজের কারণে পার্টিতেও ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারছে না, তাই সে নয়েজ থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাও সে কোথাও সাইলেন্স খুঁজে পাচ্ছিল না। শব্দ যেন তার পিছুই ছাড়ছিল না। পার্টিতে লু আর তার বাবা একসাথে একটি গান গায়। রুবেন সেই মিউজিকের সাউন্ডও নিতে পারছিল না, কারণ তা নর্মাল সাউন্ডের মতো ছিল না। এত সাফারিংসের পরও রুবেন লুয়ের কাছে বিষয়টি হাইড করছিল। সে তার সামনে সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করে। পরদিন সকালে রুবেন কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। সে ভাবছিল কোথায় গেলে সে সব রকমের নয়েজ থেকে মুক্তি পাবে, কিন্তু নানা রকমের শব্দ তার কানের মধ্যে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। সে এক স্থানে স্থির হয়ে বসে দেখছিল যে নয়েজ থেকে মুক্তি পাওয়া যায় কিনা, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে কোনো এক কারখানার বড় কোনো মেশিনের সামনে বসে আছে, আর তার শব্দ তার কানে বেজেই চলেছে। রুবেন তখন এইসব থেকে মুক্তি পেতে তার হিয়ারিং মেশিনটি খুলে ফেলে। মেশিনটি খুলে ফেলার পরই সবকিছু একেবারেই সাইলেন্ট হয়ে যায়। রুবেনকে দেখে মনে হচ্ছিল যেন সে সাইলেন্সের মাঝে অনেক স্বস্তি খুঁজে পাচ্ছে, যেন এই নিস্তব্ধতার মাঝেও অনেক শান্তি লুকিয়ে আছে। সো বন্ধুরা, এই ছিল মুভিটির স্টোরি। মুভিটি আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়। তা হলো যে কোনো পরিস্থিতিকে স্বীকার করা, কোনো পরিস্থিতিতেই নিজেকে অন্যদের থেকে আলাদা না ভাবা, কোনো শারীরিক অক্ষমতাকে প্রতিবন্ধকতা না ভেবে সেটিকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করার চেষ্টা করা, নিজেকে বোঝা আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। স্টোরিটি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের মুভির নিয়মিত এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। শীঘ্রই ফিরছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আনটিল দেন, গুড বাই।